হাই, আমি প্রসন্ন। আজ আমরা ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক ফ্রিকশন স্টাডি করব। ফ্রিকশনে যাওয়ার আগে আমাদের কতগুলো জিনিস সম্পর্কে আমার ধারণা থাকা দরকার। সেগুলোর মধ্যে সবার প্রথমেই যেটা রয়েছে সেটা হলো নিউটনের তিনটে গতিসূত্র। নিউটনের তিনটে যে গতিসূত্র রয়েছে তার মধ্যে প্রথম গতিসূত্র কি বলছে? প্রথম গতিসূত্র বলছে যখন কোনো একটা বস্তু স্থির অবস্থায় থাকে বা গতিশীল অবস্থায় থাকে তখন স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরল রেখায় গতিশীল থাকবে যদি না বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়। আর দ্বিতীয় গতিসূত্র কি বলছে? দ্বিতীয় গতিসূত্র বলছে এই যে প্রথম গতিসূত্রে ওই বাইরে বাহ্যিক বলের কথা বলা হলো, এই বাহ্যিক বল সম্পর্কে বলা হচ্ছে দ্বিতীয় গতিসূত্রতে। বলছে যে কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং ভরবেগের পরিবর্তনের দিক এবং বস্তুটির উপর প্রযুক্ত বলের দিকের বরাবর হয়। আর তৃতীয় গতিসূত্র কি বলছে? তৃতীয় গতিসূত্র বলছে যখন কোনো একটা বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন অপর বস্তুটি প্রথম বস্তুটির উপর সমান এবং বিপরীত বল প্রয়োগ করে। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এরপর যেটা আসবো সেটা হলো হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফোর্স বা সংস্পর্শ বল। কন্ট্যাক্ট ফোর্স নাম থেকেই আমাদের বোঝা যাচ্ছে যখন দুটো বস্তু পরস্পরের সংস্পর্শে আসে তখন তাদের যে কন্ট্যাক্ট হয়, তাদের যে পরস্পরকে ঠেকে, সেই স্পর্শক তল বরাবর যে বল ক্রিয়া করে সেটাকেই আমাদের কন্ট্যাক্ট ফোর্স বলা হচ্ছে। তো কন্ট্যাক্ট ফোর্স সাধারণত দু ধরনের হয়। দু রকম আমাদের কন্ট্যাক্ট ফোর্স আমরা দেখতে পাই। আমাদের যে উদাহরণ রয়েছে সেটা হচ্ছে একটা নর্মাল রিয়াকশন আর একটা হচ্ছে টেনশন। নর্মাল রিয়াকশন বলছে যখন কোনো একটা বস্তু আর একটা বস্তুর উপর রয়েছে, কোনো একটা বস্তুর দুটো বস্তুর তল পরস্পরের সংস্পর্শে আসে তখন তাদের মধ্যে যদি কোনো রকম অন্য কোনো বল ক্রিয়া না করে, কোনো রকম স্মুথ হয়, তাহলে তাদের লম্ব বরাবর, ওই তলের লম্ব বরাবর যে বলটা ক্রিয়া করে সেটাকেই তার লম্ব প্রতিক্রিয়া বা নর্মাল রিয়াকশন বলে। অর্থাৎ দুটো সারফেসের লম্ব বরাবর যে দুটো সারফেস যে তলে কানেক্ট হয়েছে, যে তলে রয়েছে, সেই তলের লম্ব বরাবর যে বলটা ক্রিয়া করছে, রিয়াকশনটা ক্রিয়া করছে, প্রতিক্রিয়া বলটা ক্রিয়া করছে, সেটাকেই বলা হচ্ছে আমাদের নর্মাল রিয়াকশন। তো নর্মাল রিয়াকশন বোঝার জন্য যেমন এখানে একটা বস্তুটা তলটা ওয়েটটা নিচ বরাবর কাজ করছে, সারফেসটার কন্ট্যাক্টে রয়েছে, এই যে সারফেসটা রয়েছে এই সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার। এটা যখন সারফেসটা কাত হয়ে রয়েছে, এই সারফেসটা যে রয়েছে যেই সারফেসের উপর রয়েছে সেই সারফেসের সঙ্গে নর্মাল সব সময়। এই লাল চিহ্নটা এটা হচ্ছে নর্মাল রিয়াকশন, এটাও নর্মাল রিয়াকশন। এটা কেন্দ্র বরাবর রয়েছে, এটা কার্ভ যে সারফেস রয়েছে, কার্ভ সারফেসের এটা সেন্টার বরাবর থাকলেই তবে আমাদের পারপেন্ডিকুলার হয় ট্যানজেন্টের সাথে। ওকে, অর্থাৎ ওয়েটটা যেদিকেই কাজ করুক আমাদের নর্মাল রিয়াকশনটা যে সারফেসের উপর রয়েছে সেই সারফেসের সঙ্গে সবসময় পারপেন্ডিকুলার হবে, সেই তলের সঙ্গে সবসময় লম্ব হবে। একইভাবে আমাদের এখানে আরো ভালো করে বোঝার জন্য এখানে একটা নততল রয়েছে, এই নততল বরাবর একটা বস্তু রয়েছে, এই নততল বরাবর নততলের সঙ্গে পারপেন্ডিকুলার যে লাইনটা রয়েছে, এই পারপেন্ডিকুলার বরাবর যে বলটা প্রতিক্রিয়া বলটা ক্রিয়া করছে সেটাকেই আমাদের বলছে এখানে লম্ব প্রতিক্রিয়া। এখন এই লম্ব প্রতিক্রিয়ার ভ্যালুটা কত হবে? লম্ব প্রতিক্রিয়ার ভ্যালুটা হবে এটা এমজি যে রয়েছে, এমজির দুটো উপাংশ হবে। এটাকে যদি কোঅর্ডিনেট সিস্টেম ধরি তাহলে এমজির দুটো উপাংশ, একটা এমজি কস থিটা, একটা এমজি সাইন থিটা। এই এমজি সাইন থিটাটা এই সারফেসের এই তল বরাবর নিচের দিকে কাজ করছে, এর লম্ব প্রতিক্রিয়া হবে হচ্ছে এন। এই এনটাকে বলা হচ্ছে এমজি কস থিটার লম্ব প্রতিক্রিয়া। ওকে, আর এটা এর ক্ষেত্রে তলটা সমতল বরাবর রয়েছে, অনুভূমিক রয়েছে, অনুভূমিক থাকার জন্য এর লম্ব বরাবর, এই তলটার লম্ব বরাবর আর ওজনটা একই দিকে কাজ করছে। এই ওজনটা এই তলের লম্ব বরাবর কাজ করছে নিচের দিকে, তাই লম্ব প্রতিক্রিয়াটা ওজনের সমান।
এখানে লম্ব প্রতিক্রিয়াটি এন ইকাল টু এমজি কস থিটা হয়েছিল, এখানে ডব্লিউ এমজি হয়েছে পুরো। এরপর যেটা বলছিলাম টেনশন। টেনশন হচ্ছে তোমার যখন আমরা কোনো একটা বস্তুকে একটা সুতো দিয়ে বা তার দিয়ে জুড়ি বা টানি, সেটার সেই লম্বা তার বা দড়ি বরাবর যে বলটা কাজ করে সেটাকে বলা হচ্ছে টেনশন ফোর্স। এখানে যেমন দুজন দড়ি ধরে দড়ি টানাটানি আমরা যে খেলা খেলি, সেই দড়ি টানাটানি খেলায় যে দড়ি বরাবর যে টানটা ক্রিয়া করে সেটাকেই আমরা টেনশন বলছি। একইভাবে কোনো একটা বস্তুকে যদি দড়ি দিয়ে উপর থেকে ঝুলিয়ে দিই, তখন যে ওই সুতো বা দড়ি বরাবর যে বলটা কাজ করে বা তার বরাবর যে বলটা কাজ করে সেটাকেই আমরা টেনশন ফোর্স বলি। এখন এই যে এর ক্ষেত্রে টেনশন, এখানে একটা ধরলাম একটা বস্তুকে, ইনভর্টেড একটা বস্তুকে একটা সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়া রয়েছে, তাহলে এর ওজনটা নিচ বরাবর কি কাজ করবে, এর ওজনটা কাজ করবে। ওজনটা কত হবে? ওজনটা হবে হচ্ছে বস্তুর ভর এবং তার অভিকর্ষজ ত্বরণের গুণফল। সুতরাং বস্তুটার ওজন হবে হচ্ছে এমজি। এমনি নিচ বরাবর কাজ করছে। এখন বস্তুটাকে এই জায়গায় ধরে রাখার জন্য এই যে সুতোটা রয়েছে, সুতো বরাবর একটা উপর দিকে বল ক্রিয়া করবে। এই যে বলটা টান যে উপর দিকে ক্রিয়া করছে, এই টানটাকেই বলা হয়েছে টেনশন ফোর্স বা টান। সুতরাং আমরা নিউটনের 3টে গতিসূত্র আর এবং কন্ট্যাক্ট ফোর্স সম্পর্কে জানলাম। এরপর আমাদের যে গুরুত্বপূর্ণ আজকের বিষয় সেটা হলো ফ্রিকশন। ফ্রিকশনের মূল বিষয়বস্তুতে আসা যাক। তো ফ্রিকশন সবার প্রথমেই আমরা যখন ফ্রিকশন বলতে আমরা কি বুঝি, ধরা যাক একটা বস্তু কোনো একটা একটা টেবিল রয়েছে, টেবিলটাকে আমরা বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার ফলে টেবিলটা সরতে শুরু করে। কি সবার প্রথমেই আমরা সামান্য বল প্রয়োগ করলাম, টেবিলটা সরলো না। বল বৃদ্ধি করতে লাগলাম, টেবিলটা তাও সরছে না। আলটিমেটলি অনেক বল প্রয়োগ করার পর, একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করার পর, সেই বলটা প্রয়োগ করার পর টেবিলটা সরতে শুরু করলো। তো টেবিলটা মুভ করার আগে পর্যন্ত আমরা যে বল প্রয়োগ করছিলাম, তাহলে সেই বলটা কোথায় যাচ্ছিল? আমরা তো জানি বল প্রয়োগ করলেই কোনো একটা মুভমেন্ট হবে, মুভমেন্ট হওয়া দরকার। তাহলে সেই বলটা কোথায় গেল? সেই বলটা নিশ্চয়ই তার বিপরীতে একটা বল ক্রিয়া করছে। আমরা নিউটনের 3য় গতিসূত্র থেকে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, তো এখানেও নিশ্চয়ই একটা রিয়াকশন আমরা পাচ্ছি। তো এই রিয়াক্টিভ যে ফোর্স, এটাকেই বলা হচ্ছে ফ্রিকশন, অর্থাৎ রেজিস্টিভ ফোর্স। অর্থাৎ আমরা যে মুভমেন্ট করতে চাইছি, মুভ করার চেষ্টা করছি, তার বিরুদ্ধে যে বলটা কাজ করছে সেটাকেই বলা হচ্ছে ফ্রিকশন ফোর্স। এবং ফ্রিকশন ফোর্স এটা সবসময় যে বস্তু দুটো রয়েছে তাদের যে কন্ট্যাক্ট সারফেস রয়েছে, সেই কন্ট্যাক্ট সারফেসের ট্যানজেন্ট বরাবর কাজ করে। অর্থাৎ তাদের যে দুটো তল যে কানেক্ট হয়েছে, সেই কানেকশন বরাবর তাদের তলের যে আমাদের তির্যক রয়েছে, সেই তির্যক বরাবর আমাদের বলটা কাজ করে। অর্থাৎ আমরা যদি একটা দুটো তল নিই, এইরকম দুটো তল নিলাম। এই তল নেওয়ার পর আমরা যেদিকে বল প্রয়োগ করব, আমরা ধরলাম এই দিকে বল প্রয়োগ করছি, ফ্রিকশন ফোর্সটা এইদিকে কাজ করবে যদি আমরা বল এইদিকে আমরা বল প্রয়োগ করি। এইদিকে বল প্রয়োগ করলাম, এই বরাবর বল প্রয়োগ করলাম, তাহলে ট্যানজেন্ট হচ্ছে এই যে দুটো সারফেস রয়েছে, এই দুটো সারফেস কানেক্ট রয়েছে, এই কানেক্ট হওয়ার পর এই যে এই বরাবর বলটা কাজ করছে, ফ্রিকশন ফোর্সটা কাজ করছে এই বরাবর, এই দুটো তলের সংস্পর্শ বরাবর, এটাকে বলা হচ্ছে ট্যানজেন্ট ফোর্স। ট্যানজেন্ট বরাবর কাজ করছে। তাহলে আমরা কি দেখছি, ফ্রিকশনের যদি ইন্ট্রোডাকশন পড়ি তাহলে কি বলছে? আমরা বলছে যখন কোনো একটা বস্তু কে মুভ করার চেষ্টা করা হয়, তখন বস্তুটা মুভ করতে চায় না। নিশ্চয়ই সেখানে একটা রেজিস্টিভ ফোর্স কাজ করছে, একটা বাধা বলের সৃষ্টি হচ্ছে। সেই বাধা বল যেটা কাজ করছে সেটাকেই আমাদের ঘর্ষণ বা ফ্রিকশন বলছে। আর এই ঘর্ষণ বলটা সবসময়
ওই যে দুটো সারফেস রয়েছে সেই সারফেসের ট্যানজেন্ট বরাবর কাজ করে, কন্ট্যাক্ট সারফেস যে রয়েছে তাদের সংস্পর্শ তল বরাবর কাজ করে। এবার এই আমাদের যে ফ্রিকশন রয়েছে, ফ্রিকশনের বিভিন্ন টাইপ হয়, তো বিভিন্ন ধরনের ফ্রিকশন হয়। তো প্রথমেই আমরা কোনো একটা বস্তুকে যখন বল প্রয়োগ করি, বল প্রয়োগ করার ফলে বস্তুটা প্রথমেই মুভ করতে চায় না, মুভ করার আগে পর্যন্ত যে ফ্রিকশন বলটা কাজ করে সেটাকে বলা হচ্ছে স্থিত ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন। একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করার পর স্থিত ঘর্ষণ হলো, বল প্রয়োগ করার পর এবার বস্তুটা স্লাইড করতে লাগলো, হড়কে যেতে শুরু করলো। হড়কে যেতে যে শুরু করার জন্য যে ফ্রিকশনটা এখানে কাজ করছে সেটাকে বলা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন, স্লাইড করে যাচ্ছে। নেক্সট হচ্ছে আমরা যদি স্লাইড করার সময় আমরা টেবিলকে ঘষে ঘষে নিয়ে যাওয়ার সময় আমাদের যে ফ্রিকশন বলটা কাজ করে সেটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন। এবার আমরা যদি টেবিলের চারটে পায়ায় চারটে চাকা লাগিয়ে দিই, চারটে চাকা লাগিয়ে দিলে তাহলে কি নিয়ে যেতে সুবিধা হবে। এর ক্ষেত্রে যে ফ্রিকশন বলটা কাজ করছে এই চাকা লাগানোর পর সেটাকে বলা হচ্ছে রোলিং ফ্রিকশন। এরপর আমরা যখন নদী দিয়ে নৌকা যায় বা সমুদ্র দিয়ে জাহাজ বা আকাশ দিয়ে প্লেন যাচ্ছে, প্লেন কি বায়ু কেটে যাচ্ছে, বায়ুর মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে বায়ুর মধ্যে দিয়ে যাওয়া বা জলের উপর দিয়ে যাওয়া বা জলের ভিতর দিয়ে যায় এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের ফ্লুইড ফ্রিকশন। অর্থাৎ দুটো মাধ্যমের দুটো বস্তুর একটা ফ্লুইড বা ফ্লুইড মোশন মেনে চলে। আমাদের বায়ু কি জানি, বায়ু আমাদের তরলের মতো আচরণ করে, মানে তরলের মধ্যে দিয়ে জাহাজ, আমাদের ডুবোজাহাজগুলো যেভাবে যায় বা এমনি জাহাজগুলোও যেভাবে যায়, বায়ুর মধ্যে দিয়েও আমাদের প্লেনগুলো সেইভাবেই যায়, সেই প্রিন্সিপাল মেনেই যায়। বায়ু আর জলের মধ্যে অনেকটাই ফ্লুইড মোশনের যে কোনো রকম অ্যাপ্লিকেশন আমাদের বায়ু আর জলের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, কঠিনের ক্ষেত্রে হয় না। তো সেই জন্য বায়ুর মধ্যে দিয়ে যখন প্লেন যাচ্ছে বা জলের উপর দিয়ে জাহাজ বা জলের ভিতরে যে বিভিন্ন প্রাণী যাচ্ছে সেইগুলোর ক্ষেত্রে যে ফ্রিকশন বলটা কাজ করে সেটা হচ্ছে ফ্লুইড ফ্রিকশন। এছাড়াও যখন কোনো পাইপের মধ্যে দিয়ে জল যায় তো জলের পাইপের একদম মাঝখান দিয়ে যে জলটা যাচ্ছে সেটা হচ্ছে সব থেকে ভেলোসিটিটা বেশি থাকে, বেগটা বেশি থাকে, আর পাইপের ধারের দিকে জলের স্তরটার ভেলোসিটিটা তুলনামূলক কম থাকে। এই যে বিভিন্ন স্তরে জলের পাইপের মধ্যে দিয়ে বিভিন্ন স্তরের যে জলের স্তরের ভেলোসিটির যে পার্থক্য এটাও ফ্লুইড ফ্রিকশনের জন্য দায়ী, ফ্লুইড ফ্রিকশনের জন্য হচ্ছে। তাহলে ভিসকোসিটি এক ধরনের ফ্লুইড ফ্রিকশন। এরপর আমরা সবার প্রথমেই যেটা আসবো হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। তো স্ট্যাটিক ফ্রিকশন পড়ার জন্য স্ট্যাটিক ফ্রিকশনের প্রধান যে জিনিসটা রয়েছে সেটা হলো হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। এরপর আমরা ঘর্ষণ গুণাঙ্ক পড়বো, ঘর্ষণ গুণাঙ্ক বা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক সবার প্রথম পড়বো। সবার প্রথম স্থিত ঘর্ষণ গুণাঙ্ক পড়ার আগে আমাদের সবার প্রথম জানতে হবে স্থিত ঘর্ষণ সীমাস্থ ঘর্ষণ সম্পর্কে জানতে হবে। তো সীমাস্থ ঘর্ষণ কি বলছে? সীমাস্থ ঘর্ষণ বলছে সব থেকে বেশি, সব থেকে যে ফোর্স ব্যবহার করলে, যে বল প্রয়োগ করলে একটা বস্তু চলা শুরু করে, অর্থাৎ যে ম্যাক্সিমাম ফ্রিকশন বলটা কাজ করছে মুভ করার আগে পর্যন্ত, যে ম্যাক্সিমাম ফ্রিকশন বলটা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। আর দ্য ফোর্স অফ ফ্রিকশন জাস্ট বিফোর ওয়ান বডি বিগিন টু স্লাইড, অর্থাৎ মুভ করার আগে পর্যন্ত যে বলটা ক্রিয়া করছে, যে ঘর্ষণ বলটা ক্রিয়া করছে সেটাকে বলা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ। এখন সীমাস্থ ঘর্ষণ আর কোফিসিয়েন্ট ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা হলো হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক সমান হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বাই লম্ব প্রতিক্রিয়া, মিউ এস ইজিক্যাল টু এফ এস বাই আর, যেখানে এখানে আর হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। এখন এই ঘর্ষণ গুণাঙ্ক থেকে আমরা কি জানতে পারবি? আমরা এখানে সম্পর্ক থেকেই বুঝতে পারছি ঘর্ষণ গুণাঙ্ক বেশি হলে সীমাস্থ ঘর্ষণের মান বেশি হবে। অর্থাৎ কোনো একটা বস্তুর ঘর্ষণ গুণাঙ্ক যদি বেশি হয় সেই বস্তুটাকে সরানোর জন্য আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে, বা ঘর্ষণ গুণাঙ্ক যদি কম হয় সেই বস্তুটাকে সরানোর জন্য আমাদের কম বল প্রয়োগ করতে হবে। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে চলঘর্ষণ গুণাঙ্ক বা কোফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, এটাকে স্লাইডিং ফ্রিকশনও বলে। তো এখানে কি হয়, যখন একটা কোনো বস্তু, আমরা কি জানি কোনো বস্তু গতিশীল, জাস্ট গতিশীল হয়েছে, গতিশীল হওয়ার পর আমরা যদি আর কোনো বল প্রয়োগ না করি আমরা জানি সেই বস্তুটা থেমে যায়।
থেমে যাওয়ার কারণ কি? নিউটনের প্রথম গতিসূত্র তো বলছে গতিশীল থাকলে সরলরেখায় সমগতিতে গতিশীল থাকার কথা। তাহলে নিশ্চয়ই বাহ্যিক কোনো বল প্রয়োগ হচ্ছে ওর উপর। তো সেই বাহ্যিক যে বাধা বলের সৃষ্টি হচ্ছে, সেই বাধা বলটা হচ্ছে আমাদের এখানে ঘর্ষণ বল। তো এই ঘর্ষণ বলটাকে তাহলে ভ্যালুটা কত হবে? ভ্যালুটা কত হবে? আমরা নিউটনের প্রথম গতিসূত্র যদি প্রয়োগ করি, আমরা যদি এমন একটা বল প্রয়োগ করি যাতে ওই বস্তুটা মুভ করার পর সমগতিতে গতিশীল অবস্থায় থাকলো, তাহলে যে বলটা প্রয়োগ করছি সেটাই হচ্ছে ঘর্ষণ বলের সমান হবে। ঘর্ষণ বলকে বলকে ক্যান্সেল করে দিচ্ছে আমরা যে বলটা প্রয়োগ করছি, ফলে সেই বলটা যে গতিটা সৃষ্টি হয়েছিল সেই গতিটাই ধরে থাকছে, সমগতিতে গতিশীল হচ্ছে। তো এই ফ্রিকশন বলটা, তাহলে ভ্যালুটাকে আমরা যেই পরিমাণ বল প্রয়োগ করলে কোনো একটা বস্তু সমগতিতে গতিশীল থাকে, সেই বলটাকে আমরা বলতে পারি চলক ঘর্ষণ বলতে পারি, কারণ চলক ঘর্ষণের জন্যই তো বস্তুটা থেমে যাচ্ছিল, সমগতি বজায় রাখতে পারছিল না। তাহলে এই যে অ্যাপ্লাইড ফোর্স, এই যে বলটা প্রয়োগ করছি সমগতি ধরে রাখার জন্য, এটাকেই বলা হচ্ছে আমাদের চলক ঘর্ষণ বা স্লাইডিং ফ্রিকশন। এখন চলক ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে আমাদের চলক ঘর্ষণ বল বাই হচ্ছে তার লম্ব প্রতিক্রিয়া। এখন মনে রাখা দরকার, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক সবসময় চলক ঘর্ষণ গুণাঙ্কের থেকে বড়, অর্থাৎ স্থিত ঘর্ষণ গুণাঙ্ক তার থেকে ছোট হচ্ছে চলক ঘর্ষণ গুণাঙ্ক, তার থেকে ছোট হচ্ছে আমাদের রোলিং ফ্রিকশন, তার থেকে ছোট হচ্ছে আমাদের ফ্লুইড ফ্রিকশন। এরপর আমাদের যেটা আছে সেটা হলো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কাকে বলে? আমরা কি জানি আমাদের ফ্রিকশন বল কাজ করছে আর লম্ব প্রতিক্রিয়া কাজ করছে। এখন ফ্রিকশন বল আর লম্ব প্রতিক্রিয়া, এই একটা বস্তুর উপর দুটো বল ক্রিয়া করছে, তো এই দুটো বলের রেজাল্ট্যান্ট কি হবে? লব্ধি বল কি হবে? লব্ধি বল একটা হবে। সেই লব্ধি বল আর আমাদের লম্ব প্রতিক্রিয়া, এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেলটা হয়, সেই অ্যাঙ্গেলটাকেই বলা হয় হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বা ঘর্ষণ কোণ। এখন এখানে আমরা দেখলাম, এখানে লম্ব প্রতিক্রিয়া হচ্ছে ও এ বরাবর কাজ করছে এন, আর ফ্রিকশন বা লিমিটিং সীমাস্থ ঘর্ষণ কাজ করছে এফ লিমিট ও বি বরাবর। তাহলে রেজাল্ট্যান্টটা কি হবে? আমাদের সামন্তরিকের সূত্র ব্যবহার করে আমরা পেয়ে যাচ্ছি রেজাল্ট্যান্টটা ওসি বরাবর হবে। ওসি বরাবর রেজাল্ট্যান্ট যদি হয়, লব্ধি বল যদি ওসি বরাবর হয়, তাহলে ওসি আর ও এর মধ্যে যে অ্যাঙ্গেলটা আলফা, এই আলফাটাকেই বলা হচ্ছে আমাদের ঘর্ষণ কোণ। ট্যান আলফা সমান তাহলে এফ লিমিট বাই এন, এফ লিমিট বাই এন, সীমাস্থ ঘর্ষণ বাই লম্ব প্রতিক্রিয়া। এটা সমানই কি আমরা জানি, সীমাস্থ ঘর্ষণ বাই লম্ব প্রতিক্রিয়া সমান হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয়, তাহলে আমাদের ঘর্ষণ কোণের মানটা কত হবে? ঘর্ষণ কোণের মান আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ লেখাই যেতে পারে। ট্যানটা উল্টো দিকে গেলে ইনভার্স হয়ে যাবে। ওকে, এরপর এখানে ঘর্ষণ কোণ যেখানে হলো, এখানেই ঘর্ষণ শঙ্কুটা হয়ে যাবে। তো ঘর্ষণ শঙ্কু বলছে যখন আমরা এই যে একদিকে যেদিকে বল প্রয়োগ করি তার উল্টো দিকে আমাদের ঘর্ষণ বল ক্রিয়া করে। এখন বলছি আমরা যে বলটা প্রয়োগ করছি সেই বলটাকে পরিবর্তন না করে শুধু তার দিকটাকে পরিবর্তন করলাম, অর্থাৎ এই যে ও পয়েন্টে রয়েছে, ও পয়েন্টে আমরা যেই দিকে বল প্রয়োগ করছিলাম, ও পয়েন্টটাকে কেন্দ্র করে আমরা বলটাকে এটাকে 360 ডিগ্রি ঘোরালাম, 360 ডিগ্রি প্রত্যেকটা ডিগ্রিতে বলটা প্রয়োগ করলাম। ফলে আমাদের কি হবে? আমাদের হবে হচ্ছে এই যে বলটা ফ্রিকশন রেজাল্ট্যান্ট যে বলটা হবে, রেজাল্ট্যান্ট বলটা এইরকম অনেকগুলো রেজাল্ট্যান্ট পাবো। রেজাল্ট্যান্ট পাওয়ার পর যে একটা শঙ্কু পাবো, এই যে শঙ্কুটা পাচ্ছি, এই শঙ্কুটাকে বলা হচ্ছে ঘর্ষণ শঙ্কু। আর ঘর্ষণ শঙ্কুর যে শীর্ষকোণটা হয়, শীর্ষকোণের অর্ধ শীর্ষকোণ যেটা হয় সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের সমান অর্ধ শিরোকোণ। অর্থাৎ এই পুরোটা যদি থিটা, এই অর্ধেকটা হচ্ছে অর্ধ শিরোকোণ, অর্ধ শিরোকোণটা আমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের সঙ্গে সমান হবে। এরপর আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ কি বলছে? নতিকোণ। নতিকোণ এখানে আমরা ধরছি একটা নততল, একটা তল রয়েছে, ইনক্লাইন রয়েছে, নততল রয়েছে। এবার নততলটা আস্তে আস্তে তুলতে শুরু করলাম, এর নতিকোণটাকে আমরা আস্তে আস্তে বৃদ্ধি করতে শুরু করলাম। তো একটা তার উপরে একটা বস্তু রয়েছে, এর একটা ফ্রিকশন বল, ঘর্ষণ বল কাজ করছে। এবার একটা নির্দিষ্ট
অ্যাঙ্গেল বৃদ্ধি করার পর এটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম একটা বৃদ্ধি করা হলো, সব থেকে যে পরিমাণ বৃদ্ধি করার পর বস্তুটা জাস্ট মুভ করা শুরু করবে, এই পর্যন্ত করে আমরা থেমে গেলাম। এরপরেই বাড়ালে এবার বস্তুটা মুভ করতে শুরু করবে, তখন এই মুহূর্তে কি হবে, এই মুহূর্তে হচ্ছে আমাদের যে ঘর্ষণ বল এবং এমজি সাইন থিটা এই যে রয়েছে এইটার পরস্পরের সমান হবে। আর এই যে অ্যাঙ্গেলটা, যে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল পর্যন্ত বস্তুটা স্থির অবস্থায় থাকছে, সেই ম্যাক্সিমাম অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ বা নতিকোণ। অ্যাঙ্গেল অফ রিপোজ। এবার তাহলে আমাদের এই শর্ত যদি মেনে চলি, শর্ত মেনে চললে এবার এখানে দেখা যাক, এখানে যে এই যে নততলের এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। কিভাবে থিটা হবে, কিভাবে থিটা হবে হচ্ছে এই যে লাইনটা রয়েছে এটাকে যদি আমরা বাড়িয়ে দিই, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, সমকোণী ত্রিভুজ, তার অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আর থিটা হলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে গেলে আবার কি, আমাদের এই যে লাল যে রয়েছে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মাইনাস থিটা বাদ দিয়ে গেলে এই কোণটা পড়ে থাকে, এই কোণটার ভ্যালুটা কি হয়ে যাবে তাহলে, থিটা হয়ে যাবে। তাহলে বুঝতে পারছি আমরা কিভাবে এখানটা থিটা হলে এটা থিটা হবে। তাহলে এটা যদি থিটা হয়, এই যে এমজি এমজি রয়েছে, এমজিটার দুটো উপাংশ পাচ্ছি, একটা এমজি কস থিটা আর একটা এমজি সাইন থিটা। যে দিকটা বরাবর থিটা হয় আমরা কি জানি, ভেক্টরে পড়েছি, যেই বাহু বরাবর আমরা থিটাটা মাপি সেই দিকটা কস থিটা হয় আর অপোজিটটা সাইন থিটা হয়। তাহলে এমজি কস থিটা এমজি সাইন থিটা। এখন ফোর্স অফ আমাদের যে ঘর্ষণ বল রয়েছে, ঘর্ষণ বলটার সীমাস্থ ঘর্ষণের মানটা এই এমজি সাইন থিটার সমান হবে ম্যাক্সিমাম যেই পর্যন্ত অ্যাঙ্গেল অফ রিপোজের জন্য। আর আমাদের যে লম্ব প্রতিক্রিয়ার ভ্যালুটা হচ্ছে এমজি কস থিটার সমান হচ্ছে। আমরা তাহলে ট্যান থিটার সমান কি করতে পারি, এই যে থিটা যদি ট্যান থিটার সমান করতে পারি এফ বাই এন। সুতরাং আমরা করতে পারি এমজি সাইন থিটা বাই এমজি কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, বা ট্যান থিটা ইকুয়াল টু এফ বাই এন। ইকুয়াল টু এফ বাই এন মানে কি, আমাদের দেখেছি লম্ব প্রতিক্রিয়া, এই ফ্রিকশন ফোর্স বাই হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, সেটা ঘর্ষণ বাই লম্ব প্রতিক্রিয়া, ঘর্ষণ বল বাই লম্ব প্রতিক্রিয়ার সমান পেয়েছিলাম হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম হচ্ছে আমাদের যে ঘর্ষণ কোণের ট্যানজেন্ট। তাহলে এখানে কি পাচ্ছি, ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল অফ রিপোজ অ্যান্ড ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দুটো সমান হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল অফ রিপোজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ, যেখানে মিউ হলো ঘর্ষণ গুণাঙ্ক। আমাদের যে ঘর্ষণ রয়েছে, ঘর্ষণ এই পর্যন্তই, ঘর্ষণের যে মূল যে আমাদের থিওরি রয়েছে, থিওরি এই পর্যন্তই। এরপর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ঘর্ষণের অ্যাপ্লিকেশন। সেখানে এর সঙ্গে আমাদের অভিকেন্দ্র বল সম্পর্কে জানতে হবে। সেখানে অভিকেন্দ্র বল জানলে আমরা বুঝতে পারবো কিভাবে আমাদের একজন সাইকেল আরোহী বা কোনো একটা গাড়ি যখন একটা কার্ভ সারফেসের বাঁকে, একটা গোলভাবে বাঁকে, তখন সে কেন হেলে যায়, সেখানে আমরা অভিকেন্দ্র বলের সূত্র এবং ঘর্ষণ বল ব্যবহার করে আমরা সেগুলোকে প্রমাণ করা যায়। আরও কিছু ব্যবহার রয়েছে, কেন গাড়ির যখন রাস্তা ব্যাংকারটা একটু উঁচু হয়, বাইরের দিকটা উঁচু হয়, ভিতর দিকটা নিচু হয়, বাঁকার মুখগুলো করা হয়, সেটা কেন করা হয়, সেগুলো ঘর্ষণ বলের সাহায্যে, ঘর্ষণের বলের সঙ্গে আলোচনা অ্যাপ্লিকেশনে সাহায্যে প্রমাণ করা যায়। তো আমাদের যে মূল থিওরি রয়েছে, মূল থিওরিটা এই পর্যন্তই। এ মূল থিওরি এগুলো জানলেই হবে। এরপরে যেগুলো রয়েছে, আমাদের ঘর্ষণ বল কেন হয়, ঘর্ষণ বলকে স্বনিয়ন্ত্রক বল বলা হয়। তো ঘর্ষণ বলকে স্বনিয়ন্ত্রক বল বলার কারণ হলো, যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, যখন একটা বস্তু স্থির অবস্থায় রয়েছে, তখন আমরা একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করি। বল প্রয়োগ করার পর বস্তুটা সরে না, আমরা বল বৃদ্ধি করলাম তাও বস্তুটা সরে না। তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি, আমাদের যে বিপরীত প্রতিক্রিয়া বলটা সৃষ্টি হচ্ছে, যে ঘর্ষণ বলটা সৃষ্টি হচ্ছে, সেই বলটা আমাদের বল বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমরা যেরকম ভাবে বলটাকে প্রয়োগ করি, সীমাস্থ ঘর্ষণের মধ্যে, সীমাস্থ ঘর্ষণ বলের মধ্যে আমাদের বলটাকে যেভাবেই প্রয়োগ করি না কেন, সেইভাবেই আমাদের ঘর্ষণ বলটা অ্যাডজাস্ট হয়ে যায়।
ঘর্ষণ বলটা নিজেকে অ্যাডজাস্ট করে নেয়, অর্থাৎ সে যেন নিজেই নিজেকে বৃদ্ধি বা কমিয়ে নিচ্ছে। এই কারণেই বলা হচ্ছে ঘর্ষণ বলকে বলা হয় স্বনিয়ন্ত্রক বল। আমরা একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, 5 নিউটন প্রয়োগ করলাম, বস্তুটার সীমাস্থ ঘর্ষণের মান ধরলাম হচ্ছে 60 নিউটন। আমরা 5 নিউটন বল প্রয়োগ করলাম, তারপরে 20 নিউটন বল প্রয়োগ করলাম, তারপরে 30 নিউটন বল প্রয়োগ করলাম, তারপরে 50 নিউটন বল প্রয়োগ করলাম, 55 নিউটন বল প্রয়োগ করলাম, বস্তুটার কোনো রকম মুভমেন্ট হচ্ছে না, কারণ সীমাস্থ ঘর্ষণের মানটা 60 নিউটন। আমরা 50 নিউটন বল প্রয়োগ, এবার আমরা ভাবলাম যে ফ্রিকশন বলটা তো বেশি হচ্ছে, আমরা যদি বলটাকে সরিয়ে নিই তাহলে ফ্রিকশন বলটার জন্য বেশি হয়ে গেল, তাহলে সেটা যদি আমার দিকে সরে আসে, আমরা দেখি যে 50 নিউটন বল প্রয়োগ করার পর আমরা যদি আমাদের বল প্রয়োগের পরিমাণটা কমিয়ে দিই, 30 নিউটন করে দিলাম, সঙ্গে সঙ্গে ফ্রিকশন বলটাও 30 নিউটন হয়ে যায়। সেই জন্য বস্তুটা আর মুভমেন্ট হয় না, বস্তুটা স্থির অবস্থাতেই থাকে। এই যে আমাদের সীমাস্থ ঘর্ষণের মধ্যে থাকা অবস্থায় আমাদের বল প্রয়োগের সঙ্গে সঙ্গে আমাদের ঘর্ষণ বলের যে নিজে থেকে পরিবর্তন হওয়ার যে প্রবণতা, এটাকেই বলা হচ্ছে নিয়ন্ত্রিত হচ্ছে, নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করছে। এই জন্য একে বলা হয় স্বনিয়ন্ত্রক বল। দৈনন্দিন জীবনে আমরা যে চলাহাঁটা করি সেই সমস্ত জায়গায় ফ্রিকশন বল কাজ করে। আমাদের দৈনন্দিন জীবন সমস্ত জায়গায় ফ্রিকশন বল কাজ করে। এবার ফ্রিকশন বল ছাড়াও আমাদের চলা সম্ভব নয়, আবার ফ্রিকশন বলটা হচ্ছে আমাদের অপচয়ও হয়। তো এই জন্যই বল বিয়ারিং এর সৃষ্টি হয়েছে। বল বিয়ারিং বিভিন্ন জায়গায় যেখানে ফ্রিকশন বল কমানোর জন্য বিভিন্ন অয়েলিং করা হয়, বিভিন্ন মেশিনপত্রে ফ্রিকশন বল কমানোর জন্য। যদিও ফ্রিকশন বল না থাকলে আমাদের মেশিন চলতো না, আবার ফ্রিকশন বল থাকার জন্য আমাদের সেখানে শক্তির অপচয় হয়। সেই শক্তির অপচয়কে কমানোর জন্য বিভিন্ন রকম বল বিয়ারিং, অয়েলিং, বিভিন্ন রকম গ্রিজ, মোবিল, এই সমস্ত জাতীয় পিচ্ছিল জাতীয় পদার্থের সৃষ্টি হয়েছে ঘর্ষণ বলকে কমানোর জন্য। কিন্তু সেটা শূন্য করে দেয় না, ঘর্ষণ বল থাকে। তাহলে আজকে এই পর্যন্তই, এরপর নেক্সট দিন দেখা হবে।